গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানাও। আর সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন দিতে পারো। সবাই হচ্ছে ক্লাসটা আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আজকে হচ্ছে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও। সবাই কি শেয়ার করছো? সবাই যার যার জায়গা থেকে ক্লাসে শেয়ার করিও। এডুকেশন সায়েন্স থেকে যাবে তো, সায়েন্সে তো দেওয়া আসে। আজ সায়েন্সের শেয়ার দিয়ে দেন, সায়েন্স থেকে দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে ক্লাসটা শুরু করে দিতে পারি, আমাদের সব ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিও আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিতে পারো। তামান্না ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা যারা শেয়ার করবে তাদেরকে কিন্তু আমরা আজকে ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো, কেমন? আচ্ছা, আমরা আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারের একদম বেসিক, একদম কোর জিনিস হচ্ছে পর্যায় সারণী। তুমি পর্যায় সারণী সম্পর্কে যত ভালো ধারণা রাখবা, তুমি এই চ্যাপ্টারের বস হয়ে যাবা। এই চ্যাপ্টারের শুধু পর্যায় সারণীর বেসিক থেকে তোমার এইচএসসিতে যদি 4টা এমসিকিউ হয়, একদম বেসিক থেকে মিনিমাম 2টা এমসিকিউ হবে। আর এডমিশন পর্যন্ত এই বেসিক থেকে এমসিকিউ আসে। চলো আমরা পর্যায় সারণী নিয়ে একটু কথাবার্তা বলি, তারপর ক্লাসে ঢুকি। আমরা টোটাল মানে আধুনিকতম যে পর্যায় সারণী, সবচেয়ে আধুনিক যেটা, সেই পর্যায় সারণীকে আমরা কয়টা গ্রুপে ভাগ করতে পারি? 18টা গ্রুপে ভাগ করতে পারি। পর্যায় কয়টা? 7টা পর্যায়। টোটাল মৌল হচ্ছে 118টা। এগুলো সবাই জানে, এগুলো দিয়ে প্রশ্ন কখনোই আসবে না। প্রশ্ন আসবে কি, যেগুলো দিয়ে প্রশ্ন আসবে এইচএসসি এবং এডমিশনে, সেগুলো দেখা ট্রাই করি। এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপকে কি বলা হয় বলো তো? 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু। কি বললাম? ক্ষার ধাতু। কারণ কি, তারা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাদের 1 নাম্বার গ্রুপকে কি বলা হয় বলো তো ভাইয়ারা? ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু। ওকে, এইটুকু মাথায় রাখতে হবে। গ্রুপ 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার গ্রুপকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু। কেন বলা হয় বলো তো? মাটি থেকে পাওয়া যায়। মৃৎ ক্ষার ধাতু, মৃৎ মাটি থেকে পাওয়া যায়। 2 নাম্বার গ্রুপকে এটা বলা হয়ে থাকে। আচ্ছা,
তোমার 1 নাম্বার গ্রুপ এবং 2 নাম্বার গ্রুপের যতগুলো মৌল আছে সব মুখস্থ থাকা লাগবে। হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। আর বিরিয়ানি মোগলাই কাবাব শরীর বাটিতে রাখো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম। এটুকু তোমাকে মনে রাখতেই হবে, এগুলো দিয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে। বুঝতে পেরেছো এটুকু? আচ্ছা, এবার আসি গ্রুপ 18। 18কে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এবার আসো গ্রুপ 17, এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্রুপ 17 এটাকে কি বলা হয়? হেলুজেন গ্রুপ বলা হয়ে থাকে। 17 নাম্বার গ্রুপটাকে কি বলা হয়? হেলুজেন গ্রুপ। 17 নাম্বারে কারা কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন, এগুলো আছে। তোমার এই 17 নাম্বার গ্রুপ দিয়ে যে কত প্রশ্ন হইতে পারে, তোমার তড়িৎ ঋণাত্মকতা দিয়ে প্রশ্ন হইতে পারে, ইলেকট্রন আসক্তি দিয়ে প্রশ্ন হইতে পারে, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে কারা, কারা ভালো করবে, হাইড্রোক্সাইডের সক্রিয়তা ক্রম, এই সব কিছু দিয়ে প্রশ্ন হইতে পারে। এবার আসে গ্রুপ 16। 16কে বলা হয়েছে চ্যালকোজেন গ্রুপ। কি বলা হয়? এটা হচ্ছে হেলুজেন গ্রুপ, আর এটাকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ। গ্রুপ 15। 15তে কারা কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। এই 15 নাম্বার গ্রুপের একটা নাম আছে, সবাই এইটুকু পর্যন্তও জানে। 15 নাম্বারটা অনেকে ভালো করে শিখে না। 15 নাম্বার গ্রুপের নাম হচ্ছে নিকটোজেন গ্রুপ। কি বলা হয়? নিকটোজেন গ্রুপ। নিকটোজেন গ্রুপ। ওকে, নিকটোজেন কেন বলা হয়? তারা হচ্ছে শ্বাসরোধক। 15 নাম্বার গ্রুপে যে সকল গ্যাস বা মলিকিউল আছে তারা কি করতে পারে বলো তো? শ্বাসরোধ করতে পারে, সেই জন্য এদেরকে শ্বাসরোধক বলা হয়ে থাকে। আশা করি এইটুকু বুঝলাম। তাছাড়া 1 থেকে 30 পর্যন্ত তোমার জানা থাকতে হবে। তাছাড়া এই বোর্ড বোঝা যাচ্ছে না, কি বলে? তোমার নেটওয়ার্কে আই থিঙ্ক প্রবলেম। আপু বোর্ড তো দেখা যাচ্ছে ভাইয়া। নিকটোজেন গ্রুপ। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম এইটুকু তো হইলো। 1 থেকে 30 পর্যন্ত তোমার মাস্ট মনে রাখাই লাগবে। 1 থেকে 30 পর্যন্ত মনে রাখা লাগবে সিকোয়েন্স অনুযায়ী এবং পারমাণবিক সংখ্যা সহ। এবার আসো, যে যেভাবে পড়ছো এইচএসসিতে, যত ট্রিক্স দিয়ে যেভাবে খুশি পড়ছো ওইভাবেই মনে রাখবা। নতুন কিচ্ছু মনে রাখা লাগবে না, ওগুলোই জাস্ট মনে রাখতে হবে। তোমার আগে যেভাবে শিখছো ওইভাবেই। এখন আমার কথা হচ্ছে ব্লক শিখবো। আমরা পর্যায় সারণী টোটাল মৌলগুলোকে 4টা ব্লকে ভাগ করতে পারি: এস ব্লক, ডি ব্লক, পি ব্লক এবং হচ্ছে এফ ব্লক। কোনটা কোন ব্লকের মলিকিউল? যদি ইলেকট্রন বিন্যাসের পরে দেখা যায় ইলেকট্রনগুলো এস অরবিটালে যায়, সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে যাবে? এস অরবিটালে, সেগুলোকে বলা হচ্ছে এস ব্লকের মলিকিউল বা এস ব্লকের পরমাণু। যদি পি অরবিটালে যায় পি ব্লকে, ডি অরবিটালে ডি ব্লকের, এফ অরবিটালে গেলে এফ ব্লকের মৌল। এখন কোনটা কতটা আছে এটা পরীক্ষা আসে, যে এস ব্লকের মৌল কয়টা, পি ব্লকের মৌল কয়টা, ডি ব্লকের মৌল কয়টা। মনে রাখবে, প্রথমে আসে এস ব্লক। এস ব্লকের মৌল কয়টা আছে সেখানে আসো। দেখো, এস ব্লক মনে রাখবা গ্রুপ 1 এবং 2, আর ইনক্লুডেড হচ্ছে হিলিয়াম। কি কি বললাম? এস ব্লকের মৌল কারা হবে? গ্রুপ 1, 2 আর হচ্ছে ইনক্লুডেড হিলিয়াম। গ্রুপ 1 অ্যান্ড 2 আর ইনক্লুডেড কে থাকবে? হিলিয়াম। এইগুলো হচ্ছে এস ব্লকের আন্ডারে আছে। গ্রুপ 1 এ কারা আছে দেখো তো, এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। টোটাল আছে 7টা। তাহলে 7 1 নাম্বার গ্রুপে। 2 নাম্বার গ্রুপে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম আছে 6টা, 6। আর এখানে আছে একটা হিলিয়াম, এই হচ্ছে 1। তাহলে টোটাল কত হলো বলো তো? 14। তাহলে এস ব্লকের মৌল কয়টা? 15টা। তোমরা বোর্ড কোশ্চেন খুলে দেখো এস ব্লকের মৌল কয়টা, পি ব্লকের মৌল কয়টা, কতবার আসছে, মানে কতটা করে আছে সংখ্যা, কতবার আসছে জাস্ট দেখবা। এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন লেখা ঠিক করে দেখাচ্ছি। আশা করি এখন বোঝা যাবে। এগুলো তো বোঝা যাচ্ছে তাই না? হ্যাঁ, এগুলো বোঝা যাচ্ছে। ওকে, এবার আসো, এস ব্লক হইলো। তাহলে এটা আমার এস ব্লক। দেখো কালার দেওয়া আছে এখানে এস ব্লক এগুলা। এবার পি ব্লক কারা? পি ব্লক হচ্ছে, দেখো গ্রুপ কত থেকে, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, মানে 13 থেকে 18 পর্যন্ত পি ব্লক। কি বললাম? 13 থেকে 18 গ্রুপ। এবার হচ্ছে পি ব্লক শিখবো। পি ব্লকের আন্ডারে কারা? পি ব্লক হচ্ছে গ্রুপ 13 থেকে 18। কি বললাম ভাইয়ারা? গ্রুপ 13 থেকে 18 এই পর্যন্ত যারা আছে সবাই কি পি ব্লকের। 13 থেকে 18টা কয়টা মৌল আছে দেখো তো? 1, 2, 3, 4, 5, 6।
গ্রুপ আছে 6টা, পর্যায় কয়টা দেখো 1 2 3 4 5 6, 6 মানে 6 6 কত 36টা, মানে এই পুরো অংশটা, এই পুরো অংশটা, বুঝতে পারছো? হিলিয়াম কিন্তু বাদ যাবে, 36টা, তাহলে পি ব্লকের মৌল কয়টা 36টি, 36টি। আশা করি বুঝাইতে পারলাম। তাহলে এই পুরো অংশটা কি পি ব্লকের মৌল। এই এখন কি বোর্ডে লেখা দেখা যাচ্ছে? জানাচ্ছে না গাধাগুলা। আচ্ছা এবার আসি ডি ব্লকে কারা আছে দেখো, ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। এবার আসি ডি ব্লক, ডি ব্লক, ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, এই সবাইকে ডি ব্লকের মৌল। এখন দেখো কয়টা আছে, 1 2 এভাবে হচ্ছে 10টা, এভাবে হচ্ছে 4টা, 4 10 40, তাই না 40। দেখো এখানে 2টা ঘর ফাঁকা আছে, লক্ষ্য করছো কি 2টা ঘর যে ফাঁকা আছে, এই ঘরে ছিল ল্যান্থানাম, এই ঘরে ছিল অ্যাক্টিনাম, পাশে আছে কি থুরিয়া, এই 3টা ইনক্লুডেড কি হবে ডি ব্লকে। তাহলে এই টোটাল হচ্ছে 4 × 10 + 1, তাই তো আলটিমেটলি কত 41, 41। তাহলে ডি ব্লকের মৌল কয়টা 41টা, 41টা, ক্লিয়ার 41, 41। আশা করি বুঝছো। এবার আরেকটা বাকি আছে এফ ব্লক। এফ ব্লক কারা, তুমি এখানে দেখো কয়টা 15, এখানে 15, টোটাল 30টা এফ ব্লকের, কিন্তু এই 3টা কোথায় চলে গেছে ডি ব্লকে। তাহলে কত 30 - 3 মানে 27টা। এফ ব্লকের মৌল কয়টা 27টা। ওই যে এফ ব্লক দেখাইতেছে, এফ ব্লক, এফ ব্লক, এফ ব্লকের মলিকিউল হচ্ছে 27টা। ল্যান্থানাম সিরিজ এবং অ্যাক্টিনাম সিরিজ, এই দুইটা ল্যান্থানয়েড সিরিজ এবং অ্যাক্টিনয়েড সিরিজ, এগুলো হচ্ছে তোমার এফ ব্লকের মৌল। তাহলে তোমার এই পর্যায় সারণী সম্পর্কে এই সম্মুখ এইটুকু ধারণা রাখতে হবে। এবং এবং আমরা পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো শিখবো তখনও কিন্তু এই পর্যায় সারণী আমাদের মাথায় থাকা লাগবে। আমি একটু বলি, আমরা যে বাম থেকে ডানে যাই তার আকার ছোট হইতে থাকে, বাম থেকে যদি ডানে যায় তার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাইতে থাকে, বাম থেকে ডানে গেলে তার তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন শক্তি এগুলো বৃদ্ধি পাইতে থাকে, কিন্তু জারণ বিজারণ ধর্ম হচ্ছে কমতে থাকে, ক্ষার ধর্ম কমতে থাকে। অন দ্য আদার হ্যান্ড উপর থেকে নিচে গেলে আকার বাড়তে থাকে, তড়িৎ ঋণাত্মকতা আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি এগুলো কমতে থাকে। সবগুলো আমরা একটা কথা দিয়ে শিখে ফেলবো, জাস্ট একটু ওয়েট করো। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এটা প্রি অ্যাডমিশনের ক্লাস, HSC 26 যারা আসো তারা করতে পারবা, 25ও করতে পারবা, তারপরে হচ্ছে 26 করতে পারবা, 27 করতে পারবা, বুঝছো? ওকে, এইটুকু আশা করি বোঝা গেল। এখন আসি সামনে, এই যে দেখো আমাদের বিজ্ঞান বিভাগের জন্য যারা HSC 26 আছো তাদের জন্য ফাইনাল রিভিশন কোর্স আনছি আমরা টেস্ট পেপারের উপর। সেটা আমরা হচ্ছে টোটাল বাংলা ইংলিশ আইসিটিও ইনক্লুডেড করছি। এটার মধ্যে আমরা বাংলা ইংলিশ আইসিটিও কি ইনক্লুডেড করেছি। হ্যাঁ, পদার্থের 15টি, রসায়ন, জীব, প্রত্যেকটার 15টি করে লাইভ ক্লাস পাবা। কোর্স ফি মাত্র কত 1999 টাকা, 2000 টাকা রকম, তাই না? তোমরা পাশাপাশি আমাদের প্রি এডমিশন কোর্সে ভর্তি হতে পারো। আমরা যে কোর্সে আজকে যে ক্লাসটা হচ্ছে, মানে একাডেমিক থেকে এডমিশনে কি ট্রানজিশনটা আছে, কোন প্রশ্নটা একাডেমিকে এইভাবে আসে, এটা এডমিশনে আসলে কিভাবে আসে, সকল কিছু আমরা তোমাকে এখানে পড়াবো। তো প্রি এডমিশন কোর্সে কী কী আছে দেখো তো, রসায়নের আছে 10টি, পদার্থের 10টি, উচ্চতর জীব প্রত্যেকটার 10টি করে ক্লাস, লাইভ ক্লাস, এবং কোর্স ফি মাত্র কত বলো তো 3999 টাকা। এটা কি প্রি এডমিশন মানে কি তোমার এডমিশন পর্যন্ত, একদম বুঝাইতে পারলাম কি? আচ্ছা, আর টোটাল দুইটার সামারি যদি করি, এই কোর্স যদি দুইটাই নেও তুমি আমাদের ডিসকাউন্টে কত পেয়ে যাও বলো তো, মাত্র 4999 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। আর শুধু যদি এটাতে ভর্তি হও 1999 টাকা, আর শুধু প্রি এডমিশনে ভর্তি হলে 3999 টাকা হইলো। চলো আমরা এবার একটা প্রশ্নে আসি। কই গেল, কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আছে? দেখো এই প্রশ্নটা তোমার বোর্ডে আসে, মানে এই প্রশ্ন আসে না এরকম বোর্ডে যে ধরো তোমাকে 4টা অপশন দিল, বলো যে কার মধ্যে বিজোড় ইলেকট্রন বেশি, আসে তো বোর্ডে আসে, তো গুচ্ছতে আসছে, বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নটা এই ওরে না বললাম কাদের জন্য, আবার রিপ্লাই খুঁজতেছে, বললাম তো কাদের জন্য, 26 27। ওকে, কোন মৌলটি সর্বোচ্চ সংখ্যক বিজোড় ইলেকট্রন আছে? এখন কে কে আছে? অক্সিজেন আছে, এখানে অপশনে আছে অক্সিজেন, নাইট্রোজেন,
ক্রোমিয়াম, কপার। এদের মধ্যে কার মধ্যে বিজোড় ইলেকট্রন বেশি? এখন বিজোড় ইলেকট্রন কি, সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা আছে সেটা জানতে চাইছি। এখন প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করলেই তো হয়ে যাবে। আমরা যদি এগুলো ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে আমাদের ইজিলি বের হয়ে যাবে না? একটা একটা করে করি। দেখো অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে ইলেকট্রন কনফিগারেশন করো 1s2 2s2 2sp কত 4। এখন তুমি যদি 2pটাকে ভেঙে করো, 2pটাকে আমি ভেঙে করতেছি, হ্যাঁ ব্লক আকারে দেখায় 2s, এ হচ্ছে আমার 2p, p এর কয়টা অরবিটাল? 3টা। ওকে, তাহলে 2s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। p তে আছে কয়টা? 1 2 3 4। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা আছে এটার মধ্যে? 2টা আছে বিজোড় ইলেকট্রন। কয়টি আছে বিজোড় ইলেকট্রন? 2টি। অক্সিজেন হয়ে গেল। তারপরে কি আছে বলতো? নাইট্রোজেন। নাইট্রোজেন ইলেকট্রন কনফিগারেশন করো। নাইট্রোজেন হচ্ছে 7 1s2 2s2 2sp3, মানে পিতে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? আমি যদি এটাকে ডায়াগ্রাম আকারে দেখাইতে চাই, পি এর হচ্ছে 3টা অরবিটাল 1 2 3, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে আছে, একটা একটা করে আছে, তাই না? তো এটার বিজোড় ইলেকট্রন কয়টা বলো তো? এটার বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টি। তাহলে অক্সিজেন তো আগেই বাদ হয়ে গেছে। বেশি জানতে চাইছে অক্সিজেন থেকে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন বেশি, তো আমার নাইট্রোজেন উত্তর হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, পরে আসো ক্রোমিয়াম। ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়াম কত? 24। ক্রোমিয়াম 24। ইলেকট্রন কনফিগারেশন যদি করি, আর্গন পর্যন্ত কত গেল? 18টা ইলেকট্রন, তাই না? 4s আছে, 4s2 3d কত? 3d হচ্ছে তোমার সরি 4s হয় 1 আর 3d হয় 5 স্ট্যাবিলিটির জন্য। তাহলে ডি অরবিটালে কয়টা মুক্ত ইলেকট্রন আছে? 5টা। ডি অরবিটালে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 5টা। ডি এর কয়টা অরবিটাল? 5টা। 1 2 3 4 5, প্রত্যেকটার মধ্যে একটা একটা ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন। হইল? কপারের কত? একইভাবে কপারের যদি করো, কপারের কম আছে। তাহলে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন কোথায় আছে? ক্রোমিয়ামের মধ্যে। ক্রোমিয়ামের মধ্যে হচ্ছে বিজোড় ইলেকট্রন সবচেয়ে বেশি আছে। উত্তর হবে এটা, উত্তর হবে আমার এটা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসে আসি, সালাম সবার সালামের উত্তর নিয়ে নিছি, আশা করি এটা বুঝছো। পরের প্রশ্নটা আসো। দেখো, উল্লিখিত ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি? দেখো তোমরা নর্মালি মৌল দিয়ে আসে, একাডেমিকে কীরকম দিয়ে আসতো বলো তো? মৌল দিয়ে দিত, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলোর মধ্যে আকার ছোট কার, আকার বড়। কিন্তু এডমিশনের প্রশ্নটা, একই প্রশ্নটা কীভাবে আসে বলো তো? ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমাকে মৌলটা বলে দেয় না, একে তোমাকে ওই মৌলটাকে ধরে নিতে হবে। এখানে দেখো কয়টা পারমাণবিক, এখানে ইলেকট্রন কয়টা আছে? 2 1 3, মানে এটা কি বলো তো? এটা হচ্ছে আমার লিথিয়াম। লিথিয়াম। এখানে দেখো 2 2 4, 4 মানে কি বলো? বেরিলিয়াম। এখানে দেখো তো কি 2 3 4, এখানে ভুল আসছে, 1s2 হবে, হ্যাঁ এটা 2 হবে। 4 5, 5 মানে কি? কার্বন, কি বলি, বোরন। তারপর দেখো 2 2 4 4 3 কত? 7, মানে নাইট্রোজেন। তাহলে মৌলগুলো কি কি দেখো তো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আর হচ্ছে নাইট্রোজেন। তার একই পর্যায়ের না? তার একই পর্যায়ের না? একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যাও, তার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে এবং নিউট্রন সংখ্যাও বৃদ্ধি পাইতে থাকে। তাহলে ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা বৃদ্ধি পাইলে কি হয়? তাদের মধ্যে ইলেকট্রন আর নিউট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাইতে থাকে এবং আকারটা কিছুটা ছোট হয়ে যায়। মানে পর্যায় সারণীর আমরা যদি বাম থেকে ডানে যাই, আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, ডানে যায়, আকার কি হয় বলো তো? আকার ছোট হয়। আকারটা কি হয়? আকার ছোট হয়। এক্সেপশন আছে কোথায়? ইলেকট্রন বিন্যাসের স্ট্যাবিলিটিতে। তাহলে বাম থেকে ডানে যাচ্ছে, আকার ছোট হচ্ছে, তাহলে এটা লিথিয়ামের আকার যদি এটা হয়, বেরিলিয়ামের আকার ধরো এটা, বোরনের আকার ধরো এটা, নাইট্রোজেনের আকার ধরো এটা, তার আকার কি ছোট হচ্ছে? তাহলে সবচেয়ে বেশি কার ব্যাসার্ধটা সবচেয়ে বড় কে? লিথিয়াম। তো আমার উত্তর হবে এ। উত্তর কোনটা হবে? এ হবে আমার উত্তর। বুঝাইতে পারলাম কি? উত্তরটা হবে আমার এ। আশা করি বুঝছেন। আপনারা কি বুঝতে পারছেন? জানাবেন একটু। উত্তর হবে আমার এ। এই কমেন্ট না করলে হবে? আমি তো বুঝতেছি না তোমরা আমার কথা বুঝছো কি না। আরেকজন কি লিখছে? জিফু
কি কি ঘোড়ার ডিম লিখছে বুঝি নাই। আচ্ছা এটা বুঝছো তো, তাই তো? ওকে, পরবর্তী কোশ্চেনে যে আসো দেখো, বলছে অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়াম না, এটা ACl5 এর জ্যামিতিক আকৃতি কীরকম হবে? এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? 15। এখন তোমাকে তো আগে জানতে হবে 15 পারমাণবিক সংখ্যা কার, এটা বুঝতে হবে না? 15 পারমাণবিক সংখ্যা কার? কার বলো? ফসফরাসের, তাই না? মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা কি জানতে চাইছে? জ্যামিতিক আকৃতি কোনটি হবে। এখানে আমার আগে জানতে হবে এটা সংকরায়নটা কি। সংকরায়ন বের করার ফর্মুলা তো আমরা জানি। আচ্ছা একদম তোমাকে এইচএসসির মতো করে প্রথমে দেখাচ্ছি সংকরায়ন কীভাবে বের করতাম। এইচ মানে হাইব্রিড অরবিটাল সংখ্যা, কত ছিল সূত্রটা? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে কে কার নাম কি ছিল মনে আছে? যদি মনে না থাকে আমি লিখে দিচ্ছি, দেখো এ ছিল হচ্ছে অ্যানায়ন সংখ্যা, অ্যানায়ন সংখ্যা বা অ্যানায়নের চার্জ। সি ছিল হচ্ছে আমার ক্যাটায়নের চার্জ। ওকে, আচ্ছা এক্স ছিল আমার কি বলতো? এক্স ছিল আমার একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু সংখ্যা। ওকে, আর ভি ছিল কি আমার ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা স্তরের ইলেকট্রন। বুঝলা? যোজ্যতা স্তরের ইলেকট্রন, বুঝা গেল? আচ্ছা এবার আসো এইচ কি ছিল? হাইব্রিড অরবিটাল সংখ্যা বা শঙ্কর অরবিটাল সংখ্যা। ওকে, এটা আমার সূত্রটা ছিল। তাহলে এই সূত্র দিয়ে বের করতে আমরা অন্যান্য ট্রিক্সে বের করতে পারি। একদম প্রথমে এই বেসিক পার্টটা দেখাচ্ছি। আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, হাইব্রিড অরবিটাল কয়টা আসে দেখি তো? এইচ ইকুয়াল হাফ, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তর ইলেকট্রন কার? কেন্দ্রীয় পরমাণু। হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের ব্যালেন্স ইলেকট্রন কত? প্রথম শেলে 2টা, পরের শেলে 8টা, 10টা হয়ে গেল, বাকি আছে কয়টা? 5টা। তার ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। একযোজী পরমাণু ক্লোরিন কয়টা আছে? 5টা, 5। আলটিমেটলি কত হলো? 10/2 মানে 5। তাহলে শঙ্কর অরবিটাল কয়টা হইলো তোমার? 5টি। তাহলে শঙ্করায়নটা কি হবে? এস থেকে আসবে একটা, পি থেকে আসবে 3টা, 4টা, আর ডি থেকে আসবে একটা। তাহলে শঙ্করায়নটা হচ্ছে আমার sp3d। শঙ্করায়নটা কি আমার? sp3d হইলো। এখন জানতে চাইছে যদি এরকম হয় আকৃতি কীরকম হবে। শঙ্করায়ন যদি sp3d হয় তার আকৃতি কীরকম হবে? শঙ্কর অরবিটাল কয়টা পাইছো? শঙ্কর অরবিটাল পাইছি 5টি। আমি 5টি। 5কে আমি 2 ভাগে ভাগ করব। এক পাশে রাখবো 3, এক পাশে রাখবো 2, শেষ। 3 মানে ত্রিকোণাকার, 2 মানে দ্বিপিরামিডাল। তাহলে আকৃতি কীরকম হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডাল। কি বললাম? ত্রিকোণীয় দ্বিপিরামিডাল। বুঝলা? যদি না বুঝো আমি জিনিসটা তোমাদেরকে সবগুলো একটু সিম্পলিফাই করে দিচ্ছি। যেমন ধরো যদি শঙ্কর অরবিটাল 2টা হয়, শঙ্কর অরবিটাল শঙ্করায়ন আর হচ্ছে আকৃতি। দেখো শঙ্কর অরবিটাল যদি তোমার 2টা হয়, শঙ্করায়ন হবে sp, আর আকৃতি কীরকম হবে? সরল রৈখিক। ক্লিয়ার হইল? শঙ্কর অরবিটাল যদি 3টা হয় তার শঙ্করায়ন হবে sp2, আর আকৃতি হবে ত্রিকোণাকার। এখানে একটা কথা দেখো, 3 মানে 3 কোণ মনে রাখতে পারি। 4 যদি হয় শঙ্করায়ন হবে sp3, আর আকৃতি হবে চতুস্থলকীয়।
কিয় চতুস্থলকীয়। যদি 5 হয় সংকরানটা কি হইতে পারে sp3d এরকম হইতে পারে, অথবা sp2d2। আচ্ছা এরকম নাই তোমাদের, জটিল থাকে এইটুকুই থাক, sp3d হইতে পারে। হ্যাঁ, তখন আকৃতি কিরকম হবে, 5 5 মানে 2 দিয়ে ভাগ করব, 5 2 ভাগ হয়ে যাবে। 5 কিভাবে হবে, 2 ভাগ হবে। একটা হবে ত্রিকোণাকার, ত্রিকোণাকার, আর 2 দিয়ে মনে রাখবো দ্বিপিরামিডাল, ত্রিকোণাকার দ্বিপিরামিডাল। বুঝাইতে পারলাম? আর যদি 6 হয়, 6 মানে কি sp3d2 অথবা d2sp3, d2sp3 দুইটাই হইতে পারে। কখন কোনটা হবে সেটা আমরা দেখব। যদি 6 হয়, 6 মানে মনে রাখবা 8 অষ্টতলকীয়, 6 মানে কি 8 অষ্টতলকীয়, অষ্টতলকীয় 6 মানে কি অষ্টতলকীয়। শেষ। আরেকটা বাকি আছে, যদি 7 হয়, 7 মানে কি হবে sp3d3। তার আকৃতি কিরকম হবে, 7কে 2 ভাগে ভাগ করব, 5 আর 2 পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। কি বললাম, পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। শেষ, দ্বিপিরা, পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। আশা করি বুঝাইতে পারলাম। এইটুকু যদি বুঝো, এই রিলেটেড প্রশ্নগুলো তুমি ভালো করে পারবা। এবার এই প্রশ্নটা আসি, যেটা জানতে চাইছিলাম, এই যে 5টা এখানে সংকরবিডাল 5টা আসতেছে, সো আকৃতি কিরকম, 5কে 2 ভাগ করবো, 3 আর 2 3 আর 2 3 আর 2 কি হবে, আশা করি এটা বুঝছি আমরা। হ্যাঁ, এবার পরবর্তী কোশ্চেনে যাই। কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? বড় শিখছে এখন ছোট। এখানে একজন পণ্ডিত আসছে, কি যে কমেন্ট করে, ঘোড়ার ডিম, জিফু ফিফু ঘোড়ার ডিম। তুই ক্লাস করলে কর ভাই, কি করস, আমি তো তোর কথা বুঝি না। এবার আসো, এটা আয়নটি ছোট কোনটা? এখানে দেখো ফ্লোরাইড আয়ন, একটু বুঝতে হবে এগুলো কি। ফ্লোরাইড মানে একটা ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তার টোটাল ইলেকট্রন কত বলো তো? ফ্লুরিনের ইলেকট্রন 9, 9 একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 10টা ইলেকট্রন হইল। O2 মাইনাস অক্সিজেনের ইলেকট্রন 8, 2টা গ্রহণ করছে, +2 মানে 10টা ইলেকট্রন। তারপর N3 মাইনাস নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7, নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টা, গ্রহণ করছে কয়টা? 3টা, তার ইলেকট্রন কত? 10। সোডিয়াম, তার ইলেকট্রন কয়টা? 11টা। প্লাস, প্লাস মানে কি ইলেকট্রন ত্যাগ করছে, মানে একটা মাইনাস হয়ে যাবে, 10টা। দেখো প্রত্যেকের ইলেকট্রন কয়টা? প্রত্যেকের ইলেকট্রন 10টা। কিন্তু নিউট্রন কোথায় বেশি আছে বলো তো? নিউট্রন কোথায় বেশি? ফ্লুরিনের নিউট্রন হচ্ছে কত? 9, অক্সিজেনের নিউট্রন 8, নাইট্রোজেনের নিউট্রন 7, আর সোডিয়ামের নিউট্রন হচ্ছে 11। তাহলে এখানে 11টা নিউট্রন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, এখানে 9টা নিউট্রন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, 8টা 10টাকে, 7টা 10টাকে। আকর্ষণ কোথায় বেশি হবে? সোডিয়ামের ক্ষেত্রে, সেজন্য এটার আকার কি ছোট হয়ে যাবে। তাহলে ছোট কে বলো তো? সোডিয়াম। উত্তর হবে সোডিয়াম প্লাস বা সোডিয়াম আয়ন। উত্তর কি হবে? সোডিয়াম প্লাস বা সোডিয়াম আয়ন। ডি হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝাইতে পারলাম। বুঝছো কি ঘটনা? পরে আসো, কোনটি অম্লধর্মী অক্সাইড? আচ্ছা অক্সাইডে আসছি। আমরা নর্মালি অক্সাইড কয় ধরনের জানি? আমরা অনেক ধরনের অক্সাইড আছে আমাদের বইয়ে, তবে আমরা গ্রসলি মনে রাখবো ধাতুর অক্সাইডগুলো হয় 2 ধরনের, ক্ষারীয় অক্সাইড এবং হচ্ছে উভধর্মী অক্সাইড। আর অধাতুর অক্সাইডগুলো হচ্ছে 2 ধরনের হয়, অম্লধর্মী অক্সাইড এবং হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। দেখো কি কি বলতে চাচ্ছি। ধাতুর অক্সাইড, অক্সাইড কথাটা আসলে আমরা এটা মনে রাখবো, ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড আমরা 2 ধরনের পাবো। কি কি? একটা পাবো উভধর্মী, আরেকটা পাবো ক্ষারধর্মী। ক্ষারধর্মী। অন দ্য আদার হ্যান্ড আমরা অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড
অধাতুর অক্সাইড পাবো কয় ধরনের? দুই ধরনের, নিরপেক্ষ নিরপেক্ষ আর হচ্ছে কি পাবো বলো তো? আর পাবো হচ্ছে আমরা অম্লীয় অম্লীয়। ওকে, এখন আমরা এই অধাতুর পার্টটা পড়ি। অধাতু যেহেতু দুই ধরনের আছে, নিরপেক্ষ আর হচ্ছে অম্লীয়। এখন যে কোনো একটা মনে রাখবো। নিরপেক্ষ আছে আমাদের চারটা, কয়টা আছে? মাত্র চারটা। সেই চারটা আমরা মনে রাখবো। কি? কার্বন মনো অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ওয়াটার, N2O, শেষ। এগুলো হচ্ছে আমার নিরপেক্ষ অক্সাইড। আর অম্লধর্মী অক্সাইড হচ্ছে বাকি সবগুলো, সকল অধাতুর বাকি অক্সাইডগুলো অম্লধর্মী, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ফসফরাস আরও কি হইতে পারে, ফসফরাস পেন্টা অক্সাইড, এটসেট্রা এটসেট্রা, সকল কিছু কি আমার অম্লধর্মী অক্সাইড। এখানে দেখো তাহলে বলছে অম্লধর্মী নয়, সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী, এটা বাদ, উত্তর হবে না। নাইট্রোজেন ডাইঅক্সাইড অম্লধর্মী, এটা হবে না। ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, এটা হবে না। এই যে N2O পাইছো, এটা কি? নিরপেক্ষ। এটা আমার কি ছিল? নিরপেক্ষ ছিল। এই যে দেখো, এটা আমার নিরপেক্ষ ছিল, এই যে নিরপেক্ষ ছিল। ক্লিয়ার? নিরপেক্ষ ছিল, হইল। এখন আমার কথা হচ্ছে এটা আরেকটা ভাবে এলিমিনেট করা যায়। তুমি লক্ষ্য করো ভাইয়া, তুমি অধাতুর যত অম্লধর্মী অক্সাইড দেখতেছো সবার মধ্যে অক্সিজেন কি একের বেশি? কিন্তু নিরপেক্ষগুলা যেগুলা দেখছো, নিরপেক্ষগুলা সবগুলোর মধ্যে অক্সিজেন কয়টা? একটা করে। একের বেশি একটার মধ্যেও কি অক্সিজেন নাই? কেবল একটা করে অক্সিজেন। তাহলে অধাতুর অক্সাইড দেখা মাত্রই আমরা বুঝবো হয় অম্লধর্মী হবে, না হয় নিরপেক্ষ হবে। আর অক্সিজেন যদি যদি একটার বেশি না থাকে, মানে একটা থাকে শুধু, সেটা আমার নিরপেক্ষ। আর একের বেশি থাকলেই সেটা আমার কি? অম্লধর্মী হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? আশা করি বুঝছো। একটু ভাইয়া জানাবা এই অংশটা বুঝছো কিনা। আশা করি বুঝছো। আচ্ছা, আরেকটা অক্সাইড আছে যেটা তোমাদের ঝামেলা হয়, সুপার অক্সাইড এবং হচ্ছে প্যার অক্সাইড। দেখো H2O2, KO2, কোনটার নাম কি বলতে পারবা? আমরা একটা কথা, একটা দুইটা টার্ম মনে রাখবো। যদি সিকোয়েন্সটা আমার এরকম হয়, ফর্মুলার O2 2 মাইনাস O2 মাইনাস 1, যদি এরকম হয়, যদি O2 2 মাইনাস হয়, সেটা আমার হবে প্যার অক্সাইড বা পার অক্সাইড, পার অক্সাইড। আর যদি O2 মাইনাস 1 হয়, সেটা হবে আমার সুপার অক্সাইড, সুপার অক্সাইড। ওকে, কোনটা কীভাবে হচ্ছে দেখো। প্রথমে এখানে দেখো, এটাকে নিয়ে একটু কাজ করি। O2 লিখলাম, হাইড্রোজেন দুইটা, একটা হাইড্রোজেনের জন্য 2 প্লাস, হাইড্রোজেন যেহেতু দুইটা আছে, এই 2 প্লাসকে নিউট্রাল করার জন্য আমার নেগেটিভ কত লাগবে? 2 মাইনাস লাগবে, মানে -2। এটা কার সাথে মিলছে বলো তো ভাইয়া? পার অক্সাইডের সাথে। সো এটার নাম কি? হাইড্রোজেন প্যার অক্সাইড বা পার অক্সাইড। অন দ্য আদার হ্যান্ড, এটার মধ্যে যদি আসো O2, পটাশিয়াম আছে একটা পটাশিয়ামকে নিউট্রাল করার জন্য একটা নেগেটিভ দিতে হবে, মাইনাস। এটা কার সাথে মিলছে? সুপারের সাথে। এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। এইটুকু যদি বুঝে থাকো, তাহলে এটার আনসার কি করতে পারবা? এটা কি অক্সাইড? এটা কি অক্সাইড করতে পারবা কি? সবাই আনসার করো তো ভাইয়ারা, এটা কি অক্সাইড? রিপিট করব? কোন অংশটা রিপিট করব বলো তো ভাইয়া? এই অংশটা দেখো, যদি এই ফরম্যাট হয় সেটাকে বলা হয় কি? পার অক্সাইড। আর যদি এই ফরম্যাট হয়, সুপার অক্সাইড বলা হয়। তাহলে তুমি দেখো, এখানে O2 পাইছো, এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা, হাইড্রোজেনের চার্জ কি? +1। এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, মানে +2। এই 2কে যদি নিউট্রাল করতে চাও, মানে আলটিমেটলি তো 0 বানাইতে হবে। অক্সিজেনের তো এখানে কত দিলে 0 হবে? আলটিমেটলি -2 দিলে, তাই না? একইভাবে এখানে -1 দিলে 0 হবে। আশা করি এখন বুঝছো। এটা কি বলতে পারবা? অধিকাংশ পোলাপান এটা কি আনসার করতেছো? সুপার অক্সাইড না, এটা পার অক্সাইড। কীভাবে দেখো, এখানে বেরিয়াম, বেরিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? 2 নাম্বারের গ্রুপের। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে যে স্ট্রনশিয়াম ছিল না, স্ট্রনশিয়াম, তারপরে ছিল বেরিয়াম, 2 নাম্বার গ্রুপের। 2 নাম্বার গ্রুপের সবার চার্জ কত হয়? +2 হয়। বেরিয়াম 2 প্লাস হয়, তো বেরিয়াম 2 প্লাসকে নিউট্রাল করার জন্য অক্সিজেনের সাথে কত দিতে হবে? -2 দিতে হবে। সো এটা কার সাথে মিলছে? পার অক্সাইডের সাথে। সো এটা হচ্ছে বেরিয়াম পার অক্সাইড। এটার নাম কি?
বেরিয়াম, এটা হচ্ছে একটা পার অক্সাইড। আশা করি বুঝাইতে পারলাম। এগুলো কিন্তু পরীক্ষা আসে, পার অক্সাইড সুপার অক্সাইড কিন্তু পরীক্ষা আসে, বুঝছেন? ওকে, আশা করি বুঝাইতে পারছি। পরে আসো, নিচের কোনটি হচ্ছে ফেরুম্যাগনেটিক ধাতু? ফেরুম্যাগনেটিক, আমরা ম্যাগনেটিজম 3 ধরনের পড়ছিলাম, মনে আছে? ডায়াম্যাগনেটিক মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে বিকর্ষিত হবে, প্যারাম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আংশিক বা নর্মালি আকর্ষিত হবে, আরেকটা ছিল ফেরুম্যাগনেটিক যেটা কি চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হবে, তাই না? তো আমাদের বইয়ের মধ্যে এই ফেরুম্যাগনেটিকের উদাহরণ 3টা দেওয়া আছে, 3টা আমরা মনে রাখতে পারলে হইলো। 3টা কি কি বলতো? ফেরুম্যাগনেটিক 3টা হচ্ছে আয়রন, কোবাল্ট এবং নিকেল। ফেরোম্যাগনেটিক কি কি? আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এই 3টা ছাড়া বাকি যে ধাতুগুলো আছে ডি ব্লকের, কিছু কিছু আছে ডায়াম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, কিছু কিছু আছে প্যারাম্যাগনেটিক। আশা করি এটা বুঝছো। তাহলে আয়রন, কোবাল্ট এবং হচ্ছে নিকেল, এগুলো হচ্ছে আমার কি ফেরোম্যাগনেটিক। ওকে, আচ্ছা এবার আসো, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো কীরকম থাকে। এখন অবস্থান্তর মৌল কারা সেটা জানতে হবে। আমরা প্রথমে একটু পড়াশোনা করি, তারপরে এখানে আসি। চলো, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল জিনিসটা কি ছিল মনে আছে তোমাদের? অবস্থান্তর মৌল হইতে হলে তাকে মাস্ট ডি ব্লকের হইতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। এবং ডি ব্লকের হওয়ার পরে তাকে কি হইতে হবে? স্থায়ী আয়ন গঠন করতে হবে, স্থায়ী বা স্ট্যাবল আয়ন ফর্ম করতে হবে। স্ট্যাবল আয়ন গঠন করার পর ডি অরবিটালটা 1 থেকে 9 এর মধ্যে থাকা লাগবে। এই হচ্ছে ক্রাইটেরিয়াগুলো। তাহলে কি কি ক্রাইটেরিয়া বলো তো? 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আমার ডি ব্লকের হওয়া লাগবে। 1 নাম্বার ক্রাইটেরিয়া কি বলো তো? ডি ব্লকের হওয়া লাগবে, ডি ব্লক, মাস্ট ডি ব্লক হওয়া লাগবে। 2 নাম্বার ক্রাইটেরিয়া কি বলতো? স্ট্যাবল আয়ন গঠন করতে হবে বা স্থায়ী আয়ন, স্ট্যাবল আয়ন গঠন করতে হবে, এবং স্ট্যাবল আয়ন গঠন করার পর ডি অরবিটালটা কীরকম থাকতে হবে? 1 থেকে 9 এর মধ্যে। কি বললাম? ডি অরবিটালটা পার্শিয়ালি ফিল থাকতে হবে, 1 থেকে 9 এর মধ্যে ফিল থাকতে হবে। যদি এরকম এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে তখনই সে ডি ব্লকের মৌল হবে। আমরা দেখো, চলো দেখি জিঙ্ক নিয়ে পড়াশোনা করি। জিঙ্ক, তার পারমাণবিক সংখ্যা কত? 30। ইলেকট্রন কনফিগারেশন কি বলতো? আর্গন পর্যন্ত কত গেল আমার? 18টা ইলেকট্রন। তারপর হচ্ছে 4s2 আর 3d হচ্ছে 10। এই হচ্ছে আমার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তো এটা ডি ব্লকে গেছে, ডি অরবিটালে ইলেকট্রন গেছে, সো এটা ডি ব্লকের মৌল। কিন্তু আমি যদি এখন জিঙ্কের স্ট্যাবল আয়ন গঠন করাই, জিঙ্ক 2+ করি, 2+, তাহলে লক্ষ্য করো ভাইয়া 2+ মানে সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, 4s 0 হয়ে যাবে। তাহলে বাকি পার্টটা সেম থাকবে না বলো তো ভাইয়া? এইটুকু তো সেম থাকবে, শুধু 4sটা কি হয়ে যাবে বলো তো? 4s আমার 0 হয়ে যাবে, 3d 10 হয়ে যাবে, 4s 0 হয়ে যাবে, তাই তো? তাহলে স্ট্যাবল আয়ন গঠন করার পর ডি অরবিটালে দেখো তো ফুল মানে 1 থেকে 9 এর মধ্যে আছে না? কয়টা আছে? 1 থেকে 9 এর মধ্যে যদি থাকতো অবস্থান্তর মৌল হইতো, এখানে কিন্তু না, এখানে কয়টা আছে? 10টা। সো জিঙ্ক কি না বলো তো? জিঙ্ক আমার অবস্থান্তর মৌল না, জিঙ্ক আমার অবস্থান্তর মৌল না। আশা করি বুঝছো। এবার একইভাবে যদি আমি স্ক্যান্ডিয়ামে আসি, লক্ষ্য করো স্ক্যান্ডিয়ামের কত? 21। যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি, আর্গন পর্যন্ত কত গেল ভাইয়া? 18টা ইলেকট্রন, 4s2 20টা ইলেকট্রন, 3d1। যেহেতু ডি অরবিটালে ইলেকট্রন গেছে, এটা ডি ব্লকের মৌল, হ্যাঁ মৌল ঠিক আছে। কিন্তু তুমি যদি স্ক্যান্ডিয়ামের স্ট্যাবল আয়ন গঠন করাও 3+ হয়, সেটা কি হবে বলো তো? এই পুরাটা 0 হয়ে যাবে, শুধু আর্গন পর্যন্ত থাকবে, কারণ আর্গন পর্যন্ত কত? 18, তাই না? কারণ কি 4s 0, 3dও কত? 0, কারণ কি 3টা ইলেকট্রন ছিল, 3টাই তো চলে গেছে। এখন আলটিমেটলি শুধু কি এই অংশটা থাকতেছে না, এই অংশটা। এখন বলো এটা কেন অবস্থান্তর মৌল না? কারণ তার ডি অরবিটালটা কি ফাঁকা, তাহলে প্রশ্নটা কি বুঝছো? তাহলে আমি যদি এই প্রশ্নের উত্তরে যাই যে কেন এটা এটা অবস্থান্তর মৌল না, কেন? তার ডি অরবিটালগুলো কি? খালি, তার ডি অরবিটালটা কি? খালি। বুঝছো কি?
ভাইয়ারা, তার ডি অরবিটালটা কি ভাইয়া খালি, সেই জন্য সে অবস্থান্তর মৌল না। আশা করি বুঝতে পারছো। একটু কি জানাইতে পারবা বুঝছো কি না? একজন লিখছে আরপিটি প্লিজ, রিপিট প্লিজ। কি রিপিট করব? ওকে, এবার আসো সামনে। আসলে বুঝলাম। মিথানল অণুতে কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বিদ্যমান? আচ্ছা, এবার মিথানল, আমরা একটু জৈব যৌগের সংকরায়নগুলো একটু লক্ষ্য করি। দেখো, যদি আমার কি কি হয়, কি কি হইতে পারে, যদি আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, সবগুলো কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ডেড হয়, তার সংকরায়নটা কি হবে বলো তো? sp3। এটা মনে রাখা লাগবে। যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয়, যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয়, তার সংকরায়নটা হবে sp2। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়, তার সংকরায়নটা হবে sp। এটা মনে রাখতে পারি, বা এটা ওয়েও আছে বের করার। কিভাবে? তুমি যদি স্ট্রাকচার রাখতে পারো তাহলে সেটা পারবা, সেটা দেখা দিচ্ছি। মানে যে কোনো একটা কেন্দ্রীয় পরমাণুর কত দিকে ইলেকট্রন আছে সেটা দ্বারা আমরা সংকরায়ন বের করতে পারি। কি বললাম? কত দিকে ইলেকট্রন আছে। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, মিথেন, এটা সংকরায়ন আমরা কি জানি? sp3। কিভাবে আমরা জানি বলো তো? তুমি দেখো মিথেনের স্ট্রাকচার টাকাও, এ হচ্ছে মিথেনের স্ট্রাকচার। এখন তুমি দেখো তার কত দিকে ইলেকট্রন আছে বলো তো? কয় দিকে ইলেকট্রন আছে? একটা বন্ড মানে কি? দুইটা ইলেকট্রন। তাহলে এই একদিকে ইলেকট্রন আছে, দুই দিকে ইলেকট্রন আছে, তিন দিকে আছে, চার দিকে আছে, মানে চার দিকে ইলেকট্রন আছে। চার দিকে ইলেকট্রন থাকা মানে কি? চার অরবিটাল। চার মানে কি? এস এর একটা, পি এর তিনটা। হইলো? এভাবে বের করতে পারি। যে কোনো কিছু, ধরো ওয়াটার, ওয়াটারের স্ট্রাকচার কিরকম মনে আছে তোমাদের? এইচ, ওয়াটার, আর দুইটা কি ছিল? মুক্ত জোড় ইলেকট্রন ছিল, মনে আছে? ওয়াটারের স্ট্রাকচার। এখন এই ওয়াটারের ক্ষেত্রে দেখো তার কয় দিকে ইলেকট্রন আছে? এদিকে একটা বন্ধন আছে, মানে একদিকে ইলেকট্রন, এদিকে আরেকটা বন্ধন আছে দুই দিকে, এদিকে একটা মুক্ত জোড়, এদিকে একটা মুক্ত জোড়, চার দিকে। এখানে কয় দিকে ইলেকট্রন আছে বলো তো? চার দিকে। চার মানে কি? sp3। একইভাবে অ্যামোনিয়া যদি দেখতে চাও, অ্যামোনিয়ার স্ট্রাকচার দেখো, এগুলো পারতে হলে স্ট্রাকচার আগে জানতে হবে। হ্যাঁ, এ হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার মধ্যে কি আছে? একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? মুক্ত জোড়। তাহলে কয় দিকে ইলেকট্রন আছে দেখো? একটা হাইড্রোজেন একদিকে, দুই দিকে, তিন দিকে, চার দিকে। এখানে কয় দিকে? চার দিকে। চার মানেই কি? sp3। তুমি যদি স্ট্রাকচার রাখতে পারো এইভাবে পারবা। হ্যাঁ, আর নাহলে ওই ইয়া করে বের করবা, সূত্র দিয়ে বের করবা, হইলো। এখন জানতে চাইছে মিথানল, তাহলে মিথানলের স্ট্রাকচারটা কি দেখো তো? মিথানল CH3, আমি ভেঙে আঁকতেছি। হ্যাঁ, CH3OH, তাই তো? এই হচ্ছে আমার CH3OH, মিথানল। তুমি কার্বন দেখো, এটা সেন্ট্রাল অ্যাটম। কার্বন, কার্বনের কয় দিকে ইলেকট্রন আছে? চার দিকে। যে চার দিকে ইলেকট্রন থাকে, সংকর অরবিটাল চারটা। চার মানে কি? sp3। তাহলে একটা শিখাইলাম, নিয়ম দেখাইলাম, এই রিলেটেড যেগুলো আছে সবগুলো কি ইনশাল্লাহ পারবা। তাহলে আমার উত্তর কি হবে? ডি হবে, sp3। বুঝছো? কি হবে? sp3 হবে। ওকে, এবার আসি সামনে যাই। আচ্ছা, তোমাদেরকে তো আমাদের ব্যাচে ইয়ার কথা বলছি, প্রমোশনের কথা, যে আমাদের প্রি অ্যাডমিশন কোর্স চলতেছে এবং ফাইনাল রিভিশন কোর্স চলতেছে। তোমরা যদি শুধু ফাইনাল রিভিশন টেস্ট পেপার কোর্সে ভর্তি হও, টেস্ট পেপার সলভিং কোর্সে 1999 টাকা, আর প্রি অ্যাডমিশনে ভর্তি হলে 3999 টাকা। এটা একদম অ্যাডমিশন পর্যন্ত চলবে এই কোর্সটা। আর দুইটা একসাথে যদি নিতে চাও 4999 টাকা। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আচ্ছা, বরফের মধ্যে কি ধরনের বন্ধন আছে? বরফের মধ্যে কোন ধরনের বন্ধন আছে এটা বুঝতে হবে। বরফ মানে কি? পানি তো, তাই না? পানির মধ্যে দুই ধরনের বন্ধন আছে। একটা হচ্ছে তোমার সমযোজী বন্ধন, যেটাতে পানি গঠন করে, এবং পানির সাথে পানির মধ্যে কি বন্ধন হয়? হাইড্রোজেন বন্ধন হয়। মনে আছে সমযোজী বন্ধনগুলো?
তাহলে কয় ধরনের বন্ধন আছে? দুই ধরনের, সমযোজী এবং হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সমযোজী বন্ধন এবং হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কিভাবে বন্ধনগুলো হয় দেখো তো। এ হচ্ছে তোমার ওয়াটার, আরও আঁকানো যাইতে পারে। আচ্ছা আরেকটা আঁকাই, দেখো লক্ষ্য করো, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে অক্সিজেন, দ্যাটস ওয়াই ইলেকট্রনগুলো কার দিকে সরে যাবে? অক্সিজেনের দিকে। এটা ডেল নেগেটিভ, আর হাইড্রোজেনগুলো ডেল পজিটিভ হয়ে যাবে। এইটুকু তো আমরা বুঝি। এই ডেল নেগেটিভ আর ডেল পজিটিভের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে কি বলা হয়? হাইড্রোজেন বন্ধন। ডেল নেগেটিভ ডেল পজিটিভের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে কি বলা হয়? হাইড্রোজেন বন্ধন। তাহলে বরফের মধ্যে বা পানির মধ্যে কি কি থাকতে পারে? হাইড্রোজেন বন্ধন থাকতে পারে, এবং হচ্ছে পানির অণু যে গঠন করছে সেটা কি? সমযোজী বন্ধন। এই দুইটা জিনিস থাকতে পারে। পরে আসো, কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? তড়িৎ ঋণাত্মকতা কি মনে আছে তোমাদের? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো নিজের দিকে ইলেকট্রন ম্যাগকে টানার যে ক্ষমতা বা প্রবণতা সেটাকে কি বলা হয়তো? তড়িৎ ঋণাত্মকতা। আমরা কি জানি? একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায় তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাইতে থাকে। এটা কিভাবে মনে রাখবো একটু লক্ষ্য করো ভাইয়া। একটা ওয়ার্ড মনে রাখবো, বিধাতার পরীক্ষা। কি বললাম? বিধাতার পরীক্ষা। এটা দিয়ে কি কি মনে রাখতে পারি দেখো, ক্ষীয় দিয়ে মনে রাখতে পারি ক্ষার ধর্ম, প দিয়ে মনে রাখতে পারি পারমাণবিক আকার, তারপর হচ্ছে ধ দিয়ে মনে রাখবো ধাতব ধর্ম, আর ব দিয়ে মনে রাখবো বিজারণ ধর্ম। এই সবগুলা জিনিস কি হয়? যদি তুমি পর্যায় সারণীর বাম থেকে ডানে যাও, কি বললাম? এই সবগুলা জিনিস তুমি যদি বাম থেকে যদি ডানে যাও তাহলে হচ্ছে বৃদ্ধি কি হয় বলো তো? কমে। বাম থেকে ডানে গেলে কমে, আর উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। উপর থেকে যদি নিচে যাও তাহলে বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? তাহলে এই সারা বাকি যেগুলো আছে সেগুলো কি হবে? বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে গেলে কমবে। এবারে এই প্রশ্নে আসো, বলতে তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে তাহলে কি হবে? বৃদ্ধি পাবে। তুমি লক্ষ্য করো এখানে কারা আছে? 4 আর 5 কত? 9, মানে এটা হচ্ছে ফ্লুরিন। 4 6 10 11, এটা হচ্ছে সোডিয়াম। 2 4 4 আর 4 এটা হচ্ছে অক্সিজেন। 4 6 10 12 আর 17 হচ্ছে ক্লোরিন। এগুলোর মধ্যে বলছে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? এখানে কে কে আছে বলো তো? এখানে আছে অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, আর হচ্ছে আছে সোডিয়াম। এই কয়েকটা মৌল আছে, তাই না? সোডিয়াম আগেই বাদ। সোডিয়াম হচ্ছে আগে 3 নম্বর পর্যায়ের মৌল। সোডিয়াম বাদ কেন? এটা ডান দিকের মৌল। তো বামে গেলে কি হবে? বাম দিকের, ডানে গেলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। এখন অক্সিজেন থেকে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন এখানে আছে ফ্লুরিন এবং ক্লোরিন, তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার হবে? উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, আর নিচ থেকে উপরে গেলে বাড়ে। সো এটার মধ্যে বেশি কার হবে? ফ্লুরিনের। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মককে আমার ফ্লুরিন। উত্তর হবে আমার এক। সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মককে ফ্লুরিন। তাহলে আমি লিখে দিচ্ছি সিরিজটা। হেলুজেন গ্রুপের ক্ষেত্রে হেলুজেন গ্রুপের জন্য তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কি হয় বলো তো? সবচেয়ে বেশি হয় ফ্লুরিনের, তারপর হয় ক্লোরিনের, তারপর হয় ব্রুমিনের, তারপর হয় আয়োডিনের। কিন্তু এই হেলুজেন গ্রুপেরই ইলেকট্রন আসক্তি আবার ব্যতিক্রম আছে। ইলেকট্রন আসক্তির ক্রম
আসক্তির ক্রমটার মধ্যে একটু ব্যতিক্রম আছে, সেটা কি ক্লোরিনের বেশি হয়ে যায় ফ্লুরিন থেকে, কারণ কি ফ্লুরিনের আকার অত্যাধিক ছোট হওয়ার কারণে। এই হচ্ছে ব্যতিক্রম। এই দুইটা জিনিস প্রায়ই এডমিশন এইচএসসি সব জায়গায় আসে, বুঝছো কি? আশা করি বুঝছো। এবার আসো সামনে গেল এটা। হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণের মান কত? হাইড্রোজেন সালফাইড দেখো, এটা অপশন এলিমিনেট করে ফেলবো। 180 ডিগ্রি হলে কি অ্যাসপি সংকরায়ন হওয়া লাগবে। এখানে হাইড্রোজেন সালফাইডটা অ্যাসপি সংকরায়ন না, তাই না? এটার সংকরায়ন হচ্ছে sp3। এটা কার সংকরায়ন? এটা হচ্ছে পানির বন্ধন কোণ। 104 ডিগ্রি কার? ওয়াটার H2O। 92 হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S। আর 109.5 কার? মিথেন। তাহলে উত্তর কি হবে আমার? 92 ডিগ্রি। এবার আসো, কোনটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না? এটার উত্তর হচ্ছে 4 নাইট্রোফেনল। কি বললাম? 4 নাইট্রোফেনল। এটা কিভাবে জানবা? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কখন তৈরি হবে? যদি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন মানে একটা তড়িৎ ঋণাত্মক মৌল আর হাইড্রোজেন যদি পাশাপাশি থাকে, যেমন ধরো আমি যদি এটা 2 ক্লোরোমি দেখাইতে চাই, 2 নাইট্রোফেনলটা দেখাইতে চাই, নাইট্রোফেনল 2 নাইট্রোফেনল যদি দেখাইতে চাই তোমাদেরকে, লক্ষ্য করো, এ হচ্ছে আমার ফেনল OH, এটা হচ্ছে আমার ফেনল। 2 নাইট্রো মানে 2 নাম্বার গ্রুপে নাইট্রো গ্রুপ থাকবে, NO2 থাকবে। আমি NO2 কে ভেঙে লিখতেছি NO, আর হচ্ছে নেগেটিভ মাইনাস। ওকে, তাহলে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটির কারণে নিয়ে আসবে ইলেকট্রন, এটা ডেল নেগেটিভ হবে, এটা ডেল পজিটিভ হবে। এই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এটাকে বলা হবে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে 2 নাইট্রোফেনলের মধ্যে কি সম্ভব? কিন্তু তুমি যদি 4 নাইট্রোফেনলে দেখতে চাও, 4 নাইট্রোফেনল দেখতে চাও, লক্ষ্য করো আমি 4 নাইট্রোফেনলটা দেখাচ্ছি। ফোর মানে 1 2 3 4, তাই না? 4 নাইট্রোফেনল। এই দুইটার মধ্যে বন্ধন তৈরি হওয়া কি খুবই ঝামেলা, বা বন্ধন তৈরি হইতে পারে না, তো দূরে থাকার কারণে, প্যারা পজিশনে থাকার কারণে। সেই জন্য 4 নাইট্রোফেনলের মধ্যে কি হবে না? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। বুঝতে পেরেছো? ওকে, পরে সামনে আসো। পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যাও, মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? বাম থেকে ডানে গেলে কি কি হয় একটু আগে দেখাইছি, তাই না? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ বৃদ্ধি পায়। ইলেকট্রন শক্তি হ্রাস পায়, না, ইলেকট্রন শক্তি তো বৃদ্ধি পাবে। তাহলে উত্তর হবে এটা, ইলেকট্রন শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে উত্তর। এটা তো ভুল উত্তর দেখাইছি। কোনটি সঠিক জানতে চাইছি, কি ক্ষেত্রে কোনটি সঠিক? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা সঠিক, এটা সঠিক। তড়িৎ ঋণাত্মকতা একই থেকে না, পরমাণু আকার বাড়তে না, 1 নাম্বার সঠিক। হ্যাঁ, এই বাকি তিনটাই কি ভুল? তিনটাই কি ভুল দেওয়া আছে, তাই না? ওকে, আমি ভাবছিলাম কোনটা মিথ্যা জানতে চাইছে। ওকে, পানির অণুর বন্ধন গুণ কত? 104 ডিগ্রি। 104 ডিগ্রি কেন 104 ডিগ্রি বলো তো? পানির সংকরায়ন কি? পানির সংকরায়ন হচ্ছে sp3। তাহলে sp3 হলে সংকরায়ন কি বন্ধন গুণ কত হওয়ার কথা? 109.5। কিন্তু পানির মধ্যে লোন পেয়ার থাকার কারণে ব্যাসপার তত্ত্ব অনুযায়ী লোন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি হয়। লোন পেয়ার এবং বন্ড পেয়ারের বিকর্ষণ তারপরে হয় বন্ড পেয়ারের বিকর্ষণ। সো এখানে লোন পেয়ারের বিকর্ষণটা কি ডমিনেট করার কারণে কি হয়? পানির মধ্যে লোন পেয়ার কী করে বিকর্ষণ করে বন্ধনগুলোটা চুপসে যায়। তাহলে 109.8-এর পরিবর্তে কত হয়ে যায়? 104.5 ডিগ্রি হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। পরে আসো, একই উপস্তরে যেসব অরবিটালের শক্তি একই বা সমান তাকে কি বলা হয়? তাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। তোমাদের কি মনে আছে তোমরা যখন জটিল যৌগ পড়ছিলা বা রঙিন যৌগ পড়ছিলা, ডি অরবিটাল, ডি এর কয়টা অরবিটাল? 5টা না? 1 2 3 4 5। ধরো ডি এর 5টা অরবিটাল, ধরো 5টার মধ্যে আমি ইলেকট্রন দিচ্ছি, 5টা দিয়ে দিই ইলেকট্রন, র্যান্ডম 5টা ইলেকট্রন দিচ্ছি। ওকে, এটাকেই বলা হয় সবগুলো সমান সমশক্তির অরবিটাল। কিন্তু তুমি যখন এখানে লিগ্যান্ড প্রবেশ করাবা, এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। একটা পার্ট উপরে চলে যাবে, কোনটা উপরে চলে যাবে? সরাসরি অক্ষ বরাবর যে অরবিটালগুলো আছে।
আর একটু নিচে থাকবে কোনগুলো, যেগুলো সরাসরি অক্ষ বরাবর না। কারণ কি, লিগেন্ড যখন প্রবেশ করবে সরাসরি অক্ষ বরাবর প্রবেশ করবে, সেজন্য এগুলো শক্তি একটু বেশি পেয়ে যায়। তো এটা কোনটা ছিল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। সরাসরি অক্ষ বরাবর কী কী ছিল, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, তাই তো? তাই তো? তাহলে এগুলো হচ্ছে সরাসরি অক্ষ বরাবর। লিগেন্ড আবার কি, ইলেকট্রনকে সংকুচিত করতে পারে, ইলেকট্রনকে সংকুচিত করতে পারে, তাই না? তাহলে এই দুইটা ইলেকট্রন, এই পোর্শনটাকে বলা হয় কি, নন ডিজেনারেট, নন ডিজেনারেট। আর এই পোর্শনটাকে বলা হয় ডিজেনারেট, ডিজেনারেট। ওকে, তাহলে জানতে চাইছে সমশক্তির পার্টটাকে কি বলা হয়, ডিজেনারেট অরবিটাল। আর নন ডিজেনারেট কোনটা, যখন স্প্লিট হয়ে যায় বা ভাগ হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি, বুঝছো কি? ওকে, সামনে আসো। কোনটিতে এসপি সংকরণ বিদ্যমান, এসপি কার্বন ডাই অক্সাইডের সংকরণ কি এসপি, কার্বন ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, তাহলে সংকরণটা কি এসপি, সরল রৈখিক আকৃতি, তাই না? মুদ্রা ধাতুর নামে পরিচিত কোনটা, মুদ্রা ধাতু কারা কারা, সিলভার, কপার, গোল্ড, সিলভার, কপার, গোল্ড, তারা কি মুদ্রা ধাতু। এগুলো দিয়ে কি করা হয়, মুদ্রা তৈরি করা হয়, সিলভার, কপার এবং হচ্ছে গোল্ড। ওকে, পরে আসো। এ ও বি মৌলদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 2.1 হয়, দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 2.1 এর বেশি হয় বা এরকম কাছাকাছি হয়, তারা কি বন্ধন গঠন করে বলতো, তারা হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে। তারা কি বন্ধন গঠন করবে, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এগুলো আমরা জানি থিওরি, সরাসরি হাইড্রোজেন বন্ধন গঠন করবে। পরে আসো, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে, মানে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনটি তরল অবস্থায় থাকে। দেখো এখানে যারা যারা আছে, এটা কি আয়োডিন, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কি থাকে, সলিড থাকে। এটা থাকে কঠিন, কঠিন। মার্কারি, এটা থাকে তরল, তরল একমাত্র ধাতু হচ্ছে মার্কারি। আর বাকি দুইটাই কি থাকে কক্ষ তাপমাত্রায়, গ্যাস থাকে, গ্যাস। ওকে, গ্যাস অবস্থায় থাকে, হইলো। পরে আসো, কেন্দ্রীয় পরমাণুর যুজ্যতা স্তরে কতগুলো সংকর অরবিটাল থাকলে তাদের আকৃতি পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। একটু আগে পড়া আসছে 5 আর 2 কত, 7, 7টা ইলেকট্রন থাকলে, বুঝতে পারলাম যে 7টি ইলেকট্রন থাকে, তারা পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল হয়ে থাকে। পরে আসো, কোন যৌগটি রঙিন যৌগ দিবে, তাহলে অবস্থান্তর ধাতুরা কি দিবে, রঙিন যৌগ গঠন করে। তাহলে কপার প্লাস, এটা অবস্থান্তর মৌল না। স্ক্যান্ডিয়াম 3+ অবস্থান্তর মৌল না। জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল কে আছে, একটাই, নিকেল, নিকেল অবস্থান্তর মৌল। কিভাবে, একটু আগে অবস্থান্তর মৌল কিভাবে চিনতে হয় বের করতে সেটা দেখাইছে। ভাইয়া আপনি কেমিস্ট্রি ক্লাস নেবেন? হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাস আমি নেব। কেন, কোনো কোশ্চেন আছে? আমি নিব, সোহানও নিবে, কেন? আমি নিব আর সোহান নিবে। আচ্ছা, আশা করি বুঝছো। তাহলে আমরা যদি এই পার্টটা একটু আগে ব্যাখ্যা করছি কেন, মানে এইগুলা রঙিন যৌগ গঠন করতে পারবে না। অবস্থান্তর মৌলের ইয়াগুলা কী কী ছিল, বৈশিষ্ট্যগুলা, তারা রঙিন যৌগ গঠন করতে পারে, তারা জটিল যৌগ গঠন করতে পারে, তারা চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে এবং হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতে পারে, প্রভাবক হিসেবে কাজ করতে পারে। ওকে, পরের কোশ্চেন আসো। হীরক, গ্রাফাইট এবং ইথাইন অণুর কার্বনের সংকরণ কি, হীরক, হীরকের মধ্যে কি থাকে, হীরক তো বিদ্যুৎ পরিবহন করতে পারে না, মানে স্যাচুরেটেড থাকে, মানে কার্বন কার্বন সব ফুলফিল থাকে। সেজন্য কার্বনের 4টা হাতি ফুলফিল, তাহলে হীরকের সংকরণটা কি বলো, 4 দিকে আছে, তার মানে sp3। তারপর সে গ্রাফাইট, গ্রাফাইটের সংকরণ কি, sp2 আমরা জানি। আর ইথাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড, সংকরণ কি হবে, sp হবে। এগুলো তো সহজ জিনিস, তাই না? ওকে, আশা করি বুঝছি। পরে আসো, একটা জটিল যৌগ দেয়া আছে, এর মধ্যে সংকরায়ন কোন ধরনের হবে সেই জিনিসটা একটু লক্ষ্য করি। এখানে দেখো জটিল যৌগটা কি দেয়া আছে, জটিল যৌগটা দেয়া টেট্রাইমিন কপার 2+। এটা আমি একটা পেজ নিয়ে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, টেট্রাইমিন কপার আয়ন। অ্যামোনিয়া কয়টা আছে ভাইয়ারা, অ্যামোনিয়া আছে 4টা। টেট্রাইমিন কপার 2+ আয়ন, টেট্রাইমিন কপার 2+। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কপার, কপারের জারণ মান বের কর, x ধরো, x প্লাস অ্যামোনিয়া তো 0 ইজ ইকুয়াল টু +2, মানে x এর মান কত আসতেছে বলো তো, +2। মানে এখানে কপার হচ্ছে 2+ আকারে আছে, এইটুকু আমরা বুঝছি, আশা করি এইটুকু বুঝছি। এখন আমি ইলেকট্রন কনফিগারেশন আছি, কপার 2+, তাই তো, কপারের কত 29, তাই না? আর্গন পর্যন্ত কত গেল ভাইয়া বলো তো, আর্গন পর্যন্ত 18।
4s তো 0 হয়ে যাবে যেহেতু দুইটা ইলেকট্রন চলে গেছে, 4s 0 আর 3d কত হবে, 3d হবে 9। এই তো ঘটনা। এখন আমি যদি এই অংশটাকে একটু ব্লক আকারে দেখাই দিতে চাই, এই হচ্ছে d অরবিটাল, এ হচ্ছে 4s অরবিটাল, এ হচ্ছে 4p অরবিটাল, তাই তো? ওকে, এখন যদি আমি অরবিটালগুলো আঁকাই, 1টা 2টা 3 4 5, তাই তো? 1টা 3টা। ওকে, দেখো এটা হচ্ছে আমার 3d, এটা হচ্ছে আমার 4s, এটা হচ্ছে আমার 4p, এইটুকু হইতেছে, এটা বাদ, এটা পরে আসবে, হ্যাঁ, এইটুকু আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, তোমার অরবিটাল লাগবে 4টা, শঙ্কর অরবিটাল লাগবে তোমার 4টা, তোমার কাছে ফাঁকা অরবিটাল কয়টা আছে? এখানে আছে 9টা ইলেকট্রন আছে, তো 9টা ইলেকট্রন দিয়ে দাও। প্রথমে একটা একটা করে যাবে, প্রথমে একটা একটা করে যাবে, পরবর্তীতে যদি এক্সট্রা থাকে সেগুলো এভাবে যাবে। এই হচ্ছে 9টা হয়ে গেল। তাহলে এই ডি অরবিটালে তো কোনো এই ইলেকট্রন আসতে পারতেছে না, তো তোমার অরবিটাল লাগবে 4টা, এস ফাঁকা আছে, পি ফাঁকা আছে, তাহলে sp3 নিয়ে নাও, শঙ্করের হয়ে গেল 4টা। না, এটা তো ভাইয়া জটিল যৌগ, জটিল যৌগ হইতে হলে তাকে অবশ্যই অবস্থান্তর হইতে হবে। অবস্থান্তর হওয়ার জন্য তার মেইন ক্রাইটেরিয়া কি? ডি ব্লকের হওয়া লাগবে। তুমি যেই সংকরে নিয়ে বানাও না কেন, ডি অরবিটাল রাখা লাগবে মাস্ট। তাহলে তুমি 4ডিও নিতে পারো, অরবিটাল তো আছেই, ওইখানে ইলেকট্রন নাই। তাহলে কি নিতে পারো? এস থেকে নিতে পারো 1টা, পি থেকে নিতে পারো 2টা, 3টা না নিয়ে 2টা নিবা, আর ডি থেকে নিবা 1টা, তাহলে sp2d। তাহলে কি হয়ে যাবে সংকরায়নটা আমার? sp2d। তাহলে আমার শঙ্কর অরবিটাল কয়টা হলো? 4টা। এই 4টাই আমার কি শঙ্কর অরবিটাল, 4টার নামই কি বলো তো? sp2d। ক্লিয়ার এটুকু? 4টা করবে, 1 2 3 4, 4টার নামই কি? sp2d। 4টার মধ্যে কে আসবে? 4টা অ্যামোনিয়া আসবে। অ্যামোনিয়া আসবে কি নিয়ে বলো তো? লোন পেয়ার ইলেকট্রন নিয়ে। এখানে সন্নিবেশ বন্ধন গঠন করবে, সন্নিবেশ বন্ধনগুলো গঠন করবে। অ্যামোনিয়া আসবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে, অ্যামোনিয়া আসবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। এই হচ্ছে আমার টেট্রাএমিন কপার 2+ আয়নের সংকরায়ন এবং জটিল যৌগের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কীরকম হবে দেখো তো? এই হচ্ছে আমার কপার 2+, চারদিক থেকে 4টা কি আসতেছে? অ্যামোনিয়া আসতেছে। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন, সেই জন্য অ্যারো মার্ক দিতে হয়, অ্যারো দিতে হয়, সাইন। এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, আর এখানে একটা অ্যামোনিয়া। এই হচ্ছে আমার স্ট্রাকচার। আশা করি বুঝছো, আশা করি বুঝছেন। একটু জানাইতে পারেন বুঝছেন কিনা। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছো কি? একটু জানাবা ভাই, এটা বুঝছো কিনা। এটা কিন্তু আমাদের সিকিউতে আসে, এইচএসসি সিকিউতে। বোর্ড কোশ্চেন খুলে দেখো, রয়্যাল বই, যে কোনো বই খুলে দেখো। এটা এটা আরেকটা দেখাই দিচ্ছি, এটা আসে K4 FeCN6, এটা যে কতবার আসে। আরেকটা আছে K3 FeCN6, বারবার এগুলো ঘুরে পেঁচে আসে, ঘুরে পেঁচে আসে। আচ্ছা, এটা ম্যাগনেটিজম কি হবে দেখো তো? ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? বিজুর, একটা বিজুর ইলেকট্রন আছে, সো এটা প্যারাম্যাগনেটিক হবে। কি হবে? প্যারাম্যাগনেটিক। আশা করি এই জিনিসটা আপনারা বুঝছেন। আচ্ছা, তাহলে উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা হবে এই যে, এটা সংকরায়নটা কি হবে? sp2d। সংকরায়নটা কি হবে? sp2d। বুঝলু? সংকরায়নটা কি হবে? sp2d। হইল, পরে আসো। আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। এটা ক্ষতে আসে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার ফর্ম করে। ডাইমারটা কেমনে ফর্ম করে মনে আছে তোমাদের? দেখো, দেখাচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই তো? এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে আরেকটা ক্লোরিন থাকলো। এখানে আরেকটা অ্যালুমিনিয়াম, এরও তো এরকম সেম থাকবে, ক্লোরিন ক্লোরিন, আর এখানে আরেকটা ক্লোরিন। ক্লোরিনের আউটার শেলে কি আছে? বিজোড় ইলেকট্রন আছে বা মুক্তজোড়ী ইলেকট্রন আছে। সেই মুক্তজোড়ী ইলেকট্রন দিয়ে এই অ্যালুমিনিয়ামের সাথে কি বন্ধন গঠন করবে? সন্নিবেশ বন্ধন। এই ক্লোরিন আবার এই অ্যালুমিনিয়ামের সাথে কি বন্ধন গঠন করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা? এইটা একটা সন্নিবেশ বন্ধন, এটা একটা সন্নিবেশ বন্ধন, দুইটা সন্নিবেশ বন্ধন। আর সমযোজী বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, 3 দুগুণা 6টা। তাহলে 6 আর 2 হবে। উত্তর কি হবে? 6 আর 2। উত্তরটা কি হবে? 6 আর 2। আশা করি এটাও বুঝতে পেরেছেন। পরে আসেন, এ একটা ইয়াদে আছে, যৌগ দিয়ে আছে। সংকরায়ন কি দেখো? কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে কি হবে? sp2। একটু আগে দেখাই আসছি, ডাবল বন্ড আছে এটাও কি হবে? sp2। ডাবল বন্ড আছে এটার মধ্যে sp2, ডাবল বন্ড আছে sp2। তাহলে সবগুলো সংকরায়ন কি তোমার? sp2। তাহলে উত্তর কি হবে আমার? sp2। যদি ট্রিপল বন্ড থাকতো sp, যদি সিঙ্গেল বন্ডেড থাকতো sp3 হয়ে যাইতো। হইল?
নিচের কোন যৌগটির সমযোজী আচরণ সবচেয়ে বেশি? এখন আসি ফাজানের নীতিতে। ফাজানের নীতি একটু মনোযোগ দিবে, এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফাজানের নীতি, এবার সে ফাজানের নীতি আসে। ফাজানের 1 নম্বর নীতিতে বলছে ক্যাটায়ন যত ছোট হবে অ্যান্ড অ্যানায়ন যত বড় হবে, অ্যানায়ন যত বড় হবে, তাহলে কি হবে? এই ঘটনা হইলে তার পোলারায়ন তত বেশি হবে। পোলারায়ন তত বেশি হবে, আর যত বেশি পোলারায়ন হবে তত বেশি সমযোজী হবে। বুঝলা? একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই তিনটার মধ্যে সবগুলোর অ্যানায়ন সেম। অ্যানায়নগুলো কি? ক্লোরিন, এগুলো সেম। তাহলে ক্যাটায়ন কে কে আছে? এখানে আছে লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস। তাদের মধ্যে আকার ছোট কার? লিথিয়ামের। আকার বড় হচ্ছে পটাশিয়ামের, আকার ছোট হচ্ছে লিথিয়ামের। এগুলো কি আকার? তাহলে কি বললাম? আকার যত ছোট হবে তার পোলারায়ন তত বেশি হবে। ক্যাটায়নের আকার ছোট হইলে তো পোলারায়ন কার বেশি হবে? পোলারায়নের ক্রম দেখাই। পোলারায়ন কে বেশি করবে? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। যদি পোলারায়ন, সে পোলারায়ন করার ক্ষমতা, পোলারায়ন করার ক্ষমতা এগুলোর বেশি, তাহলে সমযোজী কে হবে? এটা হবে। তাহলে এটা হচ্ছে সমযোজীর ক্রম। সমযোজীর ক্রম কি হবে? সমযোজী ধর্মের ক্রম কি? লিথিয়াম ক্লোরাইডের বেশি, তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর পটাশিয়াম ক্লোরাইড। এবার যদি অ্যানায়ন একটা ভিন্ন দিয়ে তোমাদেরকে দেখাইতে চাই, লক্ষ্য করো। ধরো আমি এখানে দিলাম সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড। এখানে আমার ক্যাটায়ন সেম, ভিন্ন কি অ্যানায়নগুলো? অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে। সবচেয়ে বড় কি? ব্রোমিন, তো পোলারায়ন কার বেশি হবে? সোডিয়াম ব্রোমাইডের। তাহলে সমযোজীর ক্রমটা কি হবে? সোডিয়াম ব্রোমাইড, এটা বেশি সমযোজী। তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ফ্লোরাইড। বুঝতে পেরেছো? আশা করি এই রোলসটা বুঝছো। তারপরে 2 নাম্বার রুল, যদি ডি এবং এফ অরবিটালের উপস্থিতি থাকে, চার্জ 2 নাম্বার রুলে বলছে ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, এই দুইটার চার্জ যত বেশি হবে সমযোজী তত হবে। সমযোজী বা পোলারে এগুলো সব বেশি হবে। যেমন ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে চার্জ বেশি কার? ম্যাগনেসিয়াম 2 চার্জ, 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে কার পোলারায়ন বেশি হবে বা সমযোজী ধর্ম কার হবে? অ্যালুমিনিয়ামেরটা। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি বেশি সমযোজী। ক্লিয়ার? লাস্ট হচ্ছে ডি এবং এফ অরবিটাল। ডি অথবা এফ অরবিটাল থাকলে সমযোজী বেশি হবে। বুঝলা? ডি এবং এফ অরবিটাল থাকলে সমযোজী বেশি হবে। যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ফেরিক ক্লোরাইড। হ্যাঁ, ওকে। অ্যালুমিনিয়ামের কি ডি অরবিটাল নাই, অ্যালুমিনিয়ামও 3 চার্জ, আয়রনও 3 চার্জ আছে, কিন্তু আয়রনের মধ্যে ডি অরবিটাল থাকার কারণে সমযোজী ধর্ম এটার বেশি হয়ে যাবে। এই হচ্ছে আমার ফাজানের রোলস ছিল। এবার যদি এই প্রশ্নের মধ্যে আসি কোনটি সমযোজী আচরণ বেশি, তাহলে এখানে কে কে আছে? অ্যালুমিনিয়াম ব্রোমাইড, এখানে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে এটা 2 চার্জ, ম্যাগনেসিয়াম 2 চার্জ হয়। দেখো লক্ষ্য করে একটু, এলিমিনেট কেমনে করে দিচ্ছি। ম্যাগনেসিয়াম 2 চার্জ হয়, ম্যাগনেসিয়াম 2 চার্জ, অ্যালুমিনিয়াম 3 চার্জ, অ্যালুমিনিয়াম 3 চার্জ। তাহলে এই 2 চার্জ দুইটা বাদ, চার্জ যার বেশি হবে সমযোজী ধর্ম তার বেশি হবে। এখানে 3 চার্জের কে কে আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর আছে অ্যালুমিনিয়াম ব্রোমাইড আছে, তাই তো? এখন লক্ষ্য করো ক্যাটায়নগুলো সেম, অ্যালুমিনিয়াম। তাহলে আমার অ্যানায়ন নিয়ে কথা। অ্যানায়ন হচ্ছে ক্লোরিন আর ব্রোমিন, ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে বড় কে? ব্রোমিন। তাহলে অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী ধর্ম তত বৃদ্ধি পাবে। তাহলে সমযোজী ধর্ম বেশি কার? অ্যালুমিনিয়াম ব্রোমাইডের। এইসব প্রশ্ন কিন্তু তোমাদের টপাটপ আনসার করে ফেলতে হবে। বুঝতে পেরেছো কি ভাইয়ারা? আশা করি বুঝছেন, একদম ইজি কিন্তু। তোমরা বুঝছো কিনা ভাইয়া একটু জানাও, কাইন্ডলি একটু জানাও যে বুঝছো কিনা। আমাদের ক্লাসটা আর বেশি সময় নাই। আর কোশ্চেন আছে কি? হ্যাঁ, আরেকটা আছে। এস ব্লকের মৌল করে দেখাই ফেলছি 14টা, প্রথমে দেখাইছি এটা। পরে আসো অপধাতু কোনগুলো বা সেমিকন্ডাক্টর কোনগুলো? জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক।
সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। তাহলে এই পার্টগুলো হচ্ছে দেখো একই জিনিস, এগুলো কিন্তু একাডেমিকে আসে, এডমিশনে আসে। আমি দুইটার কম্বিনেশনের করে একটা ক্লাস দিছি, কিছু এডমিশনের কোশ্চেন রাখছি, কিছু একাডেমিকের কোশ্চেন রাখছি, কিন্তু টপিকটা কিন্তু সেম ছিল। একই টপিকের প্রশ্ন একাডেমিকে আসে, এডমিশনে আসে। তো তোমরা যদি এইভাবে ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমাদের সাথে হয়তো দেখা হবে পরবর্তী অন্য একটা ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সকলেই ওই পর্যন্ত ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।